প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের কার্যক্রম সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সের তাপগতীয় অপেক্ষক অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ের 11তম লেকচার অনুষ্ঠিত হবে। তোমরা প্রয়োজনীয় খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। শিক্ষার্থীরা, তোমাদের এখানে নামের তালিকা দেয়া আছে, যারা সংযুক্ত হয়ে আসছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তাপগতীয় অপেক্ষক অর্থাৎ কোর্সের সপ্তম অধ্যায়ের যে মূল বিষয়গুলো আলোচিত হবে তা হলো ম্যাক্সওয়েলের সম্পর্ক, ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক। তাহলে এই সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব এবং এর প্রয়োগ আমরা দেখব। তোমাদের প্রয়োজনীয় অংশগুলো নোট করে নেবে এবং আজকের লেকচার শেষে প্রশ্ন উত্তর পর্বে তোমার প্রয়োজনীয় প্রশ্নগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের প্রথমে যে আলোচ্য সূচি রয়েছে সেই অনুযায়ী প্রথমের যে আলোচনার বিষয় সেটা হলো ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক। ম্যাক্সওয়েলের তোমরা জানো এখানে তাপমাত্রিক স্থানাঙ্ক অথবা তাপগতীয় স্থানাঙ্ক যদি আমরা বলি, এবং সেখানে আমরা এগুলোকে অপেক্ষক রূপেও চিহ্নিত করি। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি, তোমরা জেনেছো যে চাপ, আয়তন, তাপমাত্রা এবং হলো এনট্রপি, এই ধারণাগুলো তোমরা ইতিপূর্বে পেয়েছো, যেগুলিকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক রূপে চিহ্নিত করে আসছি। এর সাথে কতগুলো ফাংশন হিসেবে আমরা দেখেছি, সেটা হলো অভ্যন্তরীণ শক্তি, তারপর রয়েছে হেলমস ফ্রি এনার্জি, তারপর রয়েছে এনথালপি এবং গিবসের ফাংশন। এই 8টি চলক আমরা দেখতে পাই। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল কোন পদার্থের একটি তাপগতীয় সিস্টেমের পদার্থের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য তাপগতীয় প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র, এই দুটি সূত্রের মাধ্যমে এখানে 3টি চলক এনট্রপি, আয়তন, তাপমাত্রা ও চাপ, এই চারটা চলরাশির যে কোনো দুইটিকে নিয়ে 4টি মৌলিক সম্পর্ক স্থাপন করেন। আর এই 4টি মৌলিক সম্পর্কই হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক। এবং এটির তাৎপর্য অনেক বেশি, কারণ এখান থেকে আমাদের বেশ কয়েকটি বিষয়ের সমাধান করা যায়, যেগুলো আমরা তাপগতীয় অংশে আলোচনা করে থাকি এবং খুব সহজেই তা প্রতিপাদন করে গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো প্রথমেই আমরা দেখি যে সম্পর্কগুলোর স্বরূপটা কিরকম রয়েছে। এখানে দেখো, এখানে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক বিষয়গুলো দেয়া আছে। এখানে আমাদের সম্পর্কগুলো প্রতিপাদন বিভিন্ন রাশি থেকে হয়ে থাকে। এখানে আমরা 4টি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক গুলো এখানে চিহ্নিত করা আছে। এই 4টি মৌলিক সম্পর্ক যেটাকে ম্যাক্সওয়েল করেছেন। এখানে দেখো, এখানে যে চলরাশিগুলো রয়েছে শুধুমাত্র পিভিটি, পি মানে চাপ, টি মানে তাপমাত্রা, ভি হলো আয়তন এবং এস হলো এনট্রপি, এই 4টিকে নিয়ে, এবং এই 4টি থেকে দেখো যে কোনো 2টির মধ্যে সম্পর্ক স্থাপন করে, এবং বাকি যে 2টি রয়েছে এখানে রয়েছে সেখানে এনট্রপি অন্যগুলো আমাদেরকে স্থির করে সম্পর্ক স্থাপন করেছে। এছাড়া আরো 2টি বিশেষ সম্পর্ক স্থাপন করা হয় আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। এটাকে ম্যাক্সওয়েলের সম্পর্ক বলবো না,
এটাকে বিশেষ সম্পর্ক হিসেবে চিহ্নিত করব, যাকে পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি সম্পর্ক হিসেবে আমরা চিহ্নিত করব। তাহলে এই হলো ৪ টি 1 2 3 4 4 আর এখানে হলো 5 6 এখানে রয়েছে। যেখানে এই সম্পর্কগুলো করার ক্ষেত্রে এখানে যে একটি বিষয় রয়েছে তোমরা মনে করার জন্য কিভাবে করবে? এখানে দেখো এই চিহ্নিত অংশগুলো এখানে যে রয়েছে, এখানে দেখো তাপমাত্রা এবং চাপ। এখানে এইটা দেখো তাপমাত্রা এবং চাপ। এই তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রা চাপের সাথে সম্পর্ক করলে এখানে এই দেখো টিপিএস, তাহলে টিপিএস তাহলে এভাবে আসে। তাহলে আবার এটা যদি মাইনাস দিয়ে আবার উল্টো দিক থেকে পিএস এদিক থেকে যদি যাই পিএসভি আবার টিপিএস এই তাহলে এভাবে। এখন দেখো প্রতিটা ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস থাকে। কিন্তু এদিক থেকে যখন যায় তাহলে এখানে এখানে ক্ষেত্রে আবার এখানে চিহ্নিত করে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এভাবে সম্পর্কগুলো মনে রাখার জন্য আমরা এভাবে একটা অর্ডার মেইনটেইন করি। আ যদি তোমরা করে থাকো তাহলে এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। তাহলে ম্যাক্সওয়েলের এই সম্পর্কগুলো আমরা জানলাম। এখন এই সম্পর্কগুলো যেহেতু খুবই প্রয়োজনীয়, এই সম্পর্কগুলো আমরা প্রতিবেদন করতে চাই। তোমরা প্রয়োজনীয় অংশগুলো নোট করে নিবে। এখানে দেখো শিক্ষার্থীরা ম্যাক্সওয়েলের সম্পর্ক আমরা প্রতিবেদন করতে চাই। এখন এই সম্পর্কগুলো পরীক্ষায় প্রশ্ন আসে অথবা তোমাদের জানার জন্য সেটা আমি বলি। সেখানে হচ্ছে এটা করার ক্ষেত্রে এখানে দেখো একটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থেকে পাই, একটি হচ্ছে এইচ, এইচ কি? এনথালপি থেকে পাবো, একটি ফ্রি এনার্জি থেকে পাবো, হেলমস ফ্রি এনার্জি, আরেকটি হচ্ছে গিবস ফাংশন থেকে পাবো। তাহলে এখন এই অনুসারে আমি সাজিয়েছি যে কোনটা থেকে পাবো। তাহলে এভাবে ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো আবার একটি সিরিয়াল মেইনটেইন করতে হয়। তাহলে এখানে দেখো এটা ৩য় থেকে মানে অভ্যন্তরীণ শক্তি থেকে যেটা পাবে তা হচ্ছে ৩য় সম্পর্ক। এনথালপি থেকে যেটা পাবে সেটা হলো ২য় সম্পর্ক। আ ফ্রি এনার্জি থেকে যেটা পাবে সেটা হলো ৪র্থ সম্পর্ক। এভাবে এ আমরা একটা সিরিয়াল মেইনটেইন করে থাকি। আর এটা গিবস ফাংশন থেকে যেটা পাবে সেটা হলো ১ম সম্পর্ক। তাহলে আমরা কোন রাশি থেকে পাবো সেই অনুসারে সাজিয়ে ফেলি। তোমরা সেটা মনে রাখার জন্য তোমরা বুঝতে পারবে যে কোনটা থেকে কি পাচ্ছি। তাহলে এভাবে করে একটা সিরিয়াল মেইনটেইন করে তোমরা নোট করবা। এভাবে মনে রাখাটা সুবিধাজনক। তোমরা এভাবে মনে রাখার জন্য চেষ্টা করবা। তাহলে এখানে দেখো এইখানে কি রয়েছে তাপমাত্রা, এখানে এন্ট্রপি স্থির যেটা সাফিক্স থাকে নিচে থাকে সেটা হলো স্থির। তাহলে এন্ট্রপি স্থির হলে আ আয়তনের সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তন হবে ঋণাত্মক, আয়তন স্থির রেখে এন্ট্রপির সাপেক্ষে চাপের পরিবর্তন। এরা পরস্পর সমান হয়। তাহলে এভাবে একটা বিষয় তোমরা বোঝার, এটা হলো এই ২ টা হলো স্থির মান, আর এটা হলো এই ভি এর সাপেক্ষে, এটা হলো এস এর সাপেক্ষে। আর এটা পরিবর্তনশীল রাশি। এই ২ টা হলো পরিবর্তনশীল রাশি। এই। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো এখানে ১ নাম্বারটা হচ্ছে এই, আর ২ নাম্বার হচ্ছে এই। এই ২ টা তুলনা করলে দেখা যায় যে কি রকমের আছে। সেভাবে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এভাবে। তাহলে আমরা এই মুহূর্তে আমরা যে কাজটা করব তোমরা লিখে নাও। এভাবে করে তোমরা সিরিয়ালটা মেইনটেইন করবা। এখন পরীক্ষায় তোমরা এই অনুসারে সাজাতে পারো প্রতিবেদন অনুসারে যে কোন বিভব ফাংশন থেকে পাবা। পরীক্ষায় প্রশ্ন হবে বিভব ফাংশন থেকে ম্যাক্সওয়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করে। এগুলো হলো সরি বিভব ফাংশন না। এগুলো হচ্ছে তাপগতীয় অপেক্ষক বা তাপগতীয় ফাংশন। তাপগতীয় ফাংশন কয়টি? ৪ টি। তাহলে অভ্যন্তরীণ শক্তি, আ এনথালপি, ফ্রি এনার্জি আর হলো গিবস ফাংশন। এই ৪ টি থেকে ম্যাক্সওয়েলের সম্পর্ক প্রতিপাদ্য। তাহলে এভাবে হতে পারে। তোমরা এভাবে নিশ্চয়ই এটা নোট করছো। আ তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই। শিক্ষার্থীরা, তোমাদের এখানে খুব সুন্দরভাবে আমি এটাকে উপস্থাপন করতে চাই। সেটা হলো ম্যাক্সওয়েলের সম্পর্ক থে অ প্রতিষ্ঠা অভ্যন্তরীণ শক্তি থেকে। তাহলে অভ্যন্তরীণ শক্তি থেকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাহলে এক্ষেত্রে তোমাদের আমি শুরুতেই বলেছিলাম যে ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো তাপগতিবিদ্যার ১ম এবং ২য় সূত্র থেকে পাওয়া যায়। তাহলে ১ম সূত্র থেকে যে আমরা যদি পাবো তখন আমরা এটাকে লিখতে পারি du = dq - pdv। তোমরা এটা জানো ১ম সূত্রের গাণিতিক প্রকাশ। আবার তাপগতিবিদ্যার ২য় সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এটা জানো dq এর বদলে লেখা যায় dTs - pdv। এটাকে ১ নং সমীকরণ আমরা চিহ্নিত করলাম। এখন আমরা দেখো আ ই ইউ কে
ভি আর এস এর যদি কে আংশিক ব্যবকলন করি, এটাকে আংশিক ব্যবকলন করব, যেহেতু ইউটা হচ্ছে ভি আর এস এর ফাংশন, এই রূপে চিহ্নিত করলে তার মানে একবার ভি এর সাপেক্ষে একবার এস এর সাপেক্ষে, তাহলে তাহলে ভি ধ্রুব স্থির রেখে এস এর সাপেক্ষে করলে এর পরিবর্তন আমরা এটা কোথা থেকে পাবো? দেখো এই সমীকরণ থেকে পাই। তোমরা একটু খেয়াল করো এটা থেকে কিভাবে পাই। এই যে দেখো, একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। এই যে ভি স্থির হলে এটা জিরো, ১ নং সমীকরণে এটা কি জিরো হবে না? জিরো হবে। আচ্ছা, ভি স্থির হলে ১ নং সমীকরণে পিডিভি এই অংশটা জিরো হবে। তাহলে এস টা নিচে চলে আসে। তাহলে এস টা জিরো হলে তাহলে আমরা লিখতে পারি, তখন আমাদের থাকবে কি, এস টা ডিএস টা যদি নিচে চলে আসে থাকবে কি টি, এই টিটাই আমরা লিখলাম। এই অনুরূপ ভাবে আমরা যদি ডিএস টাকে স্থির ধরি, এই যে এটাকে স্থির রাখি, এই ডিএস টাকে স্থির, তো ডিএস টাকে স্থির রাখলে এই অংশটা জিরো হয়ে যাবে, এই অংশটা তখন জিরো হয়ে যাবে। তাহলে জিরো হলে আমাদের থাকবে কি মাইনাস পি। একদম বিষয়টা সহজ আছে, বুঝতে পারলে একদমই সহজ। এখন যেহেতু ডিইউ পূর্ণ অন্তরীকরণ হওয়ায়, পূর্ণ অন্তরীকরণ মানে কি পারফেক্ট ডিফারেন্সিয়াল, পূর্ণ অন্তরীকরণ হলে তাহলে এর একটি শর্ত রয়েছে। এর শর্ত রয়েছে কি, এদের এখানে দেখো ডিইউ বাই ডিএস ভি সাপেক্ষে এটার ব্যবকলন করলে, এটাকে আবার যদি উল্টো করে লিখি তাহলে এর ব্যবকলন পরস্পর সমান। একটু খেয়াল করো, এটা কি দেখো উল্টো করে দিছি, ভি এর সাপেক্ষে এস অন্তরীকরণ ভিতরের টার্মটা, এই যে এইটা, তাহলে এইটা আবার এইটার সাপেক্ষে এই টার্মটা, এই তাহলে এভাবে এটা শর্ত মানে, কারণ ইউ হলো পূর্ণ অন্তরীকরণ, তুমি পর্যায়ক্রমে এটা একবারে চলে আসে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে এই মানটা বসিয়ে দিব, ডিইউ বাই ডিএস। ডিইউ বাই ডিএস কত দেখো তো, ডিইউ বাই ডিএস এই মানটা কত পেয়েছিলাম, টি। ডিইউ বাই ডিএস এর মান কত, টি। এই টি এর মানটা আমরা লিখতে পারি, তখন এটা লিখলে ডেল টি ডেল ভি এন্ট্রপি স্থির ইকুয়াল টু মাইনাস, মাইনাস কেন, এই যে পি মাইনাস হয়, পি এর আগে কি মাইনাস চিহ্ন রয়েছে, পি এর আগে কি মাইনাস চিহ্ন আছে কি না, পি এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা লিখে মাইনাস ডেল পি ডেল এস ভি। এইভাবে আমরা একটা সম্পর্ক প্রতিবেদন করতে সক্ষম হলাম। তাহলে এই সম্পর্কটাকেই আমরা বলবো ম্যাক্সওয়েলের তৃতীয় সম্পর্ক। তাহলে আমরা ম্যাক্সওয়েলের তৃতীয় সম্পর্ক পেলাম কোনটি, অভ্যন্তরীণ শক্তি অপেক্ষক ব্যবহার করে। তাহলে এটা একটা হয়ে গেল। তাহলে এভাবে আমরা আরেকটি অংশে চলে যাই শিক্ষার্থীরা। এবার দেখো আমাদের এবার রয়েছে এনথালপি থেকে ম্যাক্সওয়েলের সম্পর্ক। তাহলে এনথালপি থেকে আবার ওই অনুরূপ ভাবে আমি সম্পর্ক দুটো নিয়ে নিই। একটা হচ্ছে তাপগতীয় প্রথম সূত্র, আর একটা হলো তাপগতীয় দ্বিতীয় সূত্র। তাহলে এখানে দেখো দ্বিতীয় সূত্রের এখানে তোমরা লক্ষ্য করো ওখানে কি লেখা আছে দেখো, তাপগতীয় এখানে আমরা এটা জানি, এটা লেখা আছে। আর তাপগতীয় দ্বিতীয় সূত্রতে আজকে ডিইউ, এখানে ডিকিউর বদলে লেখা যায় ডিটিএস, আগের মতোই আছে এই সম্পর্কটা। এখন আবার এনথালপি আমাদের সংজ্ঞা, এনথালপির সংজ্ঞা, এটা এনথালপির সংজ্ঞা না, এটা এনথালপি থেকে আমরা জানি একটি সিস্টেমের মোট তাপকে এনথালপি বলে। তাহলে এই অভ্যন্তরীণ আর এটা হলো চাপ আয়তনের গুণফলের যোগফল। তাহলে এইটাকে আমরা ব্যবকলন করলে এটা পাবো। এই অংশটাকে আমরা এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি আবার ডিকিউ, আর ডিকিউ কে লেখা যায় আবার ডিটিএস, এভাবে। আর এই অংশটা তো রয়েই গেছে, তাহলে এভাবে আমরা এনথালপির একটি সমীকরণ আমরা এই তো পূর্ব আমরা করেছি বেশ কয়েকবার। তারপর আমরা এখানের যে ক্যালকুলেশন রয়েছে এটি পুরোটাই আমাদের প্রয়োজন, দেখানোর প্রয়োজন রয়েছে। তারপর এখন দেখো তাহলে আমরা আগে যে সমীকরণটা পেলাম, তাহলে এখানে দেখো ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি। এখন এটা যেহেতু চাপ এবং এন্ট্রপির সাপেক্ষে আংশিক ব্যবকলন করি, আংশিক ব্যবকলন করলে প্রথমে আসো এন্ট্রপির সাপেক্ষে, চাপ স্থির রেখে এন্ট্রপির সাপেক্ষে, তাহলে চাপ স্থির করলে এই অংশটা কি হবে, জিরো হয়ে যাবে। এটা দেখো এই অংশটায় এইটাকে জিরো বানাই, এটা জিরো হয়ে গেল। জিরো যদি হয় তাহলে থাকবে এইটুকু, তাহলে টিডিএস, তাহলে এই দেখো ডেল এইচ ডেল এস হলে এটার মান পাওয়া যাবে। ওকে, কঠিন কিছু না। আবার এবার
এন্ট্রপি স্থির যদি করি এই পাশেরটা 0 হয়ে যাবে। এন্ট্রপিটা স্থির করলে এই পাশেরটা 0 হবে। এখন এইটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে ভি। তাহলে এখন ১ আর ২ আবার এখানে কথা বলা আছে। দেখো প্যাটার্নটা আগের মতোই। সবগুলো সমাধান কিন্তু একই রকম। কিন্তু সিস্টেম গুলো ধারাবাহিকভাবে যেতে হবে। নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এখন ডিএস পূর্ণ অন্তরীকরণের শর্ত হয় এই শর্ত অনুসারে আমরা এভাবে লিখতে পারি। দেখো তোমরা এইটাকে বুঝতে পারছো যে পূর্ণ অন্তরীকরণ হলে আমরা ভাইস ভার্সা দুইটাই লেখা যায়। তাহলে এরা পরস্পর সমান থাকে প্রতিটা টার্মে। তাহলে এটা লিখলে এটা হলো কি এই যে এটা কিছুই না এই যে কঠিন মনে করো না এটা হলো এই টার্মটাই। এটাকে ব্যবকলন করছে বাকি যেটা স্থির সেই সাপেক্ষে টোটালটাকে স্থির সাপেক্ষে আমরা কারণ আমরা পূর্ণ অন্তরীকরণ হলে সবগুলো বিষয় বিবেচনা করব। তাহলে এইভাবে যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারছি। ঠিক আছে? আচ্ছা এটা যদি লেখা যায় তো এই মানটা কত? t না? আর এই মানটা কত? আমরা বের করছি v। তাহলে এটা বসিয়ে দিলেই একটা সম্পর্ক হয় যেটাকে বলছি ম্যাক্সওয়েলের দ্বিতীয় তাপগতীয় সম্পর্ক। তাহলে এভাবে আমরা এনথালপি থেকে এই বিষয়ের ধারণা নিতে পারলাম। শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের হেলমহোল্টজ মুক্ত শক্তি থেকে ম্যাক্সওয়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করার দরকার। তাহলে সেই জন্য আমরা আবার ওই আসি কারণ এটা মূল ভিত্তি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র। এটা আগের মতো করে লেখা আছে। এখন মুক্ত শক্তি নাও। মুক্ত শক্তির সমীকরণ আমরা জানি মুক্ত শক্তির সংজ্ঞা থেকে আমরা জানি এটা মুক্ত শক্তি ইউ মাইনাস টিএস। এটাকে ব্যবকলন করলাম এভাবে। তোমরা জানো এটাকে ব্যবকলন করে আসলাম। তাহলে এবার দেখো টিডিএস এটাকে ইউর বদলে লেখা যায় টিডিএস মাইনাস পিডিবি। এখান থেকে আমরা সম্পর্ক এইটা লিখতে পারছি। এই সম্পর্কে আসলে তোমরা বেশ কয়েকবারই আমরা বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পেয়েছি। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে তোমরা দেখো ডিএফ ইকুয়াল টু মাইনাস পিডিবি মাইনাস এসডিটি। ঠিক আছে? এখন এই এফ কে আংশিক ব্যবকলন করলে আমরা কি পাবো? দেখো এটাকে আংশিক ব্যবকলন করে আসি। এই আগের নিয়মেই ওই যে দেখো এই আয়তনকে স্থির রেখে তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি এটা মাইনাস এস আর এই পাশেরটা থেকে মাইনাস পি। কিভাবে? তোমরা দেখো এটা কি তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির হলে এটা 0। তাপমাত্রা স্থির হলে আম তাপমাত্রা যদি স্থির হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা 0 হয়ে যাবে। আম এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হলে বাকি থাকবে কি এটা। তাহলে কি লেখা যায় df বাই dv। এটা নিচে ভাগ হয়ে যাবে df বাই dv। তাহলে এট কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা আর এই পাশেরটা হবে কি ভলিউম 0 হয়ে যাবে। তাহলে এইটা এখানে না ভলিউম এইটা 0 হয়ে যাবে। ভলিউম এইটা 0 হয়ে যাবে তখন এইটা আমরা লিখতে পারছি। এখন ওই আগের নিয়মে অন্তরীকরণ শর্ত হতে আমরা এটাকে লিখতে পারছি এবং এইটাকে লেখা হলে পুনরুদ্ধারণ শর্ত। এখন এইটা থেকে আমরা এটা হলো এস আর এইটা হলো পি বসিয়ে দিলে আমরা চতুর্থ সম্পর্ক পেয়েছি। শিক্ষার্থীরা তোমরা দেখো যে একদম পরিশীলিত ভাবেই উত্তরটা উপস্থাপন করা আছে। তোমরা এভাবে নোট করে লিখবা। আমাদের জটিলতার বিষয় ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসা দরকার নেই। আমরা যতটুকু বুঝি ওইগুলো শর্ত দিয়ে আমরা এইগুলো প্রমাণ করে আসবো। এবার সর্বশেষ গিবস ফাংশনের মাধ্যমে ম্যাক্সওয়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করার দরকার। এখন আমরা যেটি কাজটা করব আবারও তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে নিই এবং গিবস ফাংশনের সংজ্ঞা। গিবস ফাংশনের সংজ্ঞা g ইকুয়াল টু h মাইনাস ts। এটাকে ব্যবকলন করলে আমরা এটা পেয়ে যাই এবং এটা থেকে যদি আমরা এনথালপির মানটা বসিয়ে দিই এনথালপির মানটা বসিয়ে এটা পাওয়া এবং এটা এখান থেকে আমরা লিখতে পারি dg ইকুয়াল টু মাইনাস s dt প্লাস v dp। এখন এইটা থেকে শিক্ষার্থীরা এইটাকে আমরা যেটা প্রমাণ করলাম কিছুক্ষণ আগে। এখন দেখো তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ dg ইকুয়াল টু মাইনাস sdt আর vdp। এখন দেখো আগের নিয়মে আংশিক ব্যবকলন করব t আর p এর সাপেক্ষে। এখন দেখো p স্থির রেখে t এর সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে দেখো dg তাহলে এটাকে হবে তাহলে dg বাই ডিটি ডিজি বাই ডিটি থাকবে কি এস আর এই পাশটা তো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে এই পাশটা কি হবে 0 হয়ে যাবে। আবার তাপমাত্রাকে স্থির রাখে
তাপমাত্রাকে এবার স্থির রাখবো। তাপমাত্রা স্থির রাখলে এই পাশটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা ডিজি বাই ভিপি চাপের সাপেক্ষে ব্যবকলন করলে ভি পাওয়া যাবে। এখন তাহলে আমরা লিখতে পারি ডিজি পূর্ণ অন্তরক হওয়ায় শর্ত থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে এই হলো এইটা আর এই হলো এটা। এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আসবে ভি লিখতে পারি আর এটার বদলে লিখতে পারি এস। আর আগে ঋণাত্মক চিহ্ন রয়েছে, তাই এখানে এস এর আগে এই ঋণাত্মক চিহ্নটা বসে যাবে। তাহলে এই সম্পর্কটা হলো আমাদের কাঙ্ক্ষিত তাপগতির প্রথম সম্পর্কটি, ম্যাক্সওয়েলের সমীকরণের প্রথম সম্পর্ক। তাহলে আমরা একে একে 4টি সম্পর্ক পেয়ে গেলাম। শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে খুব সহজেই এটা নির্ণয় করা যায় তাপগতি অপেক্ষকের সাহায্যে। তাহলে অপেক্ষক আমার 4টি, এর সাহায্যে তাপগতীয় যে আমাদের চলরাশি রয়েছে অথবা স্থানাঙ্ক রয়েছে এই 4টি সম্পর্কে যেকোনো 2টির মধ্যে সম্পর্কগুলো স্থাপন করলাম এবং এর বিষয়গুলো আমরা দেখলাম যে আসলেই খুব সহজেই এটা নির্ণয় করা সম্ভব হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেকোনো 2টি সম্পর্ক অথবা 4টি সম্পর্ক প্রমাণ করার জন্য বড় বিষয় আকারে প্রশ্ন আকারে আসে পরীক্ষায়। তোমরা এভাবেই তোমরা পরীক্ষায় যুক্তি সহকারে গাণিতিক অংশগুলো উপস্থাপন করার মাধ্যমে নির্ভুলভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবে। কিন্তু এর জন্য দেখো প্র্যাকটিস প্রয়োজন। কারণ একটি রাশি যদি এলোমেলো করে ফেলো এবং না বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু পরীক্ষায় মিলাতে পারবে না। তাহলে এই জায়গাটা খুবই স্পর্শকাতর বিষয়। তোমরা খেয়াল করবা। তোমাদের সকলের প্রতি এটা বারবার অনুশীলন করার জন্য আমি তাগিদ দিচ্ছি। শিক্ষার্থীরা এবার আমাদের আলোচনার ম্যাক্সওয়েলের সমীকরণ আমরা জানলাম এবং এরপরে 2টি বিশেষ সম্পর্ক রয়েছে। এগুলো আমাদের ব্যবহারিক প্রয়োগ রয়েছে। আমরা প্রয়োগ করব কেন? সূত্র একটি প্রয়োগ করি আমাদের কাজ সুবিধার্থে, কাজগুলোকে সহজ করার জন্য। তাহলে আমরা সেই কাজটি করার জন্য আমরা এখানে তোমরা দেখো ক্লসিয়াস-ক্লপিলনের সম্পর্ক। তোমরা জানো আমরা ক্লসিয়াস-ক্লপিলনের সম্পর্ক 2য় সূত্রের শেষে আমরা আলোচনা করেছিলাম 2য় অংশে। তোমাদের ক্লাসে তোমরা সংযুক্ত ছিলা। সে সেই বিষয়টা প্রথম সূত্র তাপের সমীকরণ। তোমার ক্লসিয়াস-ক্লপিলনের কথা মনে আছে মনে হয়। সেখানে তোমরা জানো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটির উপর চাপের যে প্রভাব এই ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানে 2জন বিজ্ঞানী ক্লসিয়াস এবং ক্লপিলন তারা যৌথভাবে একটি সমীকরণ করেন এবং তার মাধ্যমে ব্যাখ্যা করার সুবিধা হয় এবং আমরা জানি যে এই প্রভাবটা কিভাবে প্রভাবিত হয় সেই বিষয়ে নির্ণয় করার প্রয়োজন এবং এই ক্লসিয়াস-ক্লপিলনটা ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার ক্ষেত্রে এটা পরীক্ষায় বারবার এসে থাকে। সেই অনুসারে আমাদের আজকে তোমরা ওভাবে প্রমাণ করতে না চাইলে তোমরা যেহেতু তোমরা ম্যাক্সওয়েলের সম্পর্ক আছে। যদি পরীক্ষায় প্রশ্নে উল্লেখ করে দেয় ম্যাক্সওয়েলের সম্পর্ক থেকে ক্লসিয়াস-ক্লপিলন প্রতিপাদন করো তাহলে এইভাবেই করতে হবে বাধ্যতামূলক। আর যদি বলে যে ক্লসিয়াস-ক্লপিলনের সম্পর্ক প্রতিবেদন করো তাহলে তুমি যেকোনো একটা উপায় আগে করেছিলাম সূত্রতাপের সমীকরণ কার্নো চক্রের মাধ্যমে সেটা তোমরা জানো করেছো। আজকে ম্যাক্সওয়েলের সম্পর্ক থেকে আমরা এটা প্রতিবেদন করব। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্লাইডে সেখানে কি বলা আছে তোমরা দেখো ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। চতুর্থ সম্পর্কটি কি ছিল? তাপমাত্রার সাপেক্ষে আয়তন সাপেক্ষে এনট্রপির পরিবর্তন স্থির তাপমাত্রায় ইকুয়াল টু স্থির আয়তনে তাপমাত্রার সাপেক্ষে চাপের পরিবর্তন। তাহলে এই সম্পর্কটা হলো চতুর্থ সম্পর্ক। একটু খেয়াল করো চতুর্থ সম্পর্ক। এখন উভয় পক্ষকে টি দ্বারা গুণ করলাম। এই সম্পর্কটাকে উভয় পক্ষকে টি দ্বারা গুণ করলে দেখো এটা পাওয়া যায়। তোমরা নোট করে নাও। আচ্ছা এখন এটা যদি পাওয়া যায় তাহলে এই সম্পর্কটাকে টি দিয়ে এখন দেখো এই সম্পর্ক টি দিয়ে গুণ করার ফলে দেখো এইটা হয়ে গেল ডি ডি ডেল ডি এস, ঠিক আছে? এখানে কি ডি ডেল এস, তাহলে এই সম্পর্কটা আমরা লিখতে পারি। এটা কিভাবে লেখা যায় দেখো আমরা জানি ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। এই সম্পর্ক অনুসারে যদি এটা সাজাই তাহলে টি ডেল এস
ইকুয়াল টু ডেল কিউ লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে এইভাবে যদি লেখা যায়, কারণ এনট্রপি সংজ্ঞা, এটা এনট্রপি সংজ্ঞা থেকে লেখা যায়, তাহলে আমরা ডেল এস টি এইটার বদলে লিখতে পারি ডেল কিউ এট কনস্ট্যান্ট টেম্পারেচার। তাহলে এটা যদি লেখা যায় তাহলে এইটাকে 1 নং সমীকরণ দিচ্ছি। এখন এইটা কি? আয়তনের পরিবর্তন। আয়তনের এটা কি? ডেল কিউ হলো সুপ্ত তাপ। সুপ্ত তাপ কাকে বলে? তাপমাত্রাকে স্থির রেখে আহ, একটি নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রাকে স্থির রেখে পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর। পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর। তাহলে সুপ্ত তাপ কি? তাপমাত্রার স্থিতি থেকে পদার্থের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করতে যে তাপ লাগে, ঠিক আছে? তাহলে সেই অনুসারে তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা এখন দেখো, তাহলে এটা যদি হয় তা ডেল কিউ ইকুয়াল টু এল, তাহলে ডেল ভি ইকুয়াল টু, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটার পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান। এখান থেকে এখন আমরা একটু দেখো, খুব সহজে এটা প্রমাণ করা সম্ভব হলো। তাহলে এখন দেখো, এই যে ডেল কিউর বদলে আমরা লিখতে পারি সুপ্ত তাপ এল, আর এই পরিবর্তনটাকে এভাবে, আর এটাকে পূর্ণ অন্তরীকরণ আকারে যদি প্রকাশ করি, আর এই সমীকরণটাই আমরা ক্লোসিয়াস এর সমীকরণ রূপে আমরা ক্লোসিয়াস ক্লোপিরানের সমীকরণ রূপে আগেই প্রমাণ করেছিলাম। তোমরা এটা জানতে পারলে, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা বিষয়, চাপের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের প্রভাব রয়েছে, সেই বিষয়টা তোমরা ব্যাখ্যা করতে পেরেছো। ইতিপূর্বে এটা আলোচনা হয়েছে। এখানে আমরা প্রমাণের স্বার্থে এটার ব্যবহারিক প্রয়োগটাকে আমরা দেখালাম। তোমরা সবাই নিশ্চয়ই এটা নোট করে নিয়েছো। এভাবে তাপগতীয় সম্পর্কগুলো থেকে আমরা বিভিন্ন রূপে প্রমাণ করতে পারি। সেই প্রমাণগুলো ব্যবহারিক প্রয়োগ রয়েছে। আরো বেশ কয়েকটি সম্পর্ক রয়েছে, আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে তোমরা সংযুক্ত থেকে জানতে পারবে। তাহলে আমরা আজকে কি বিষয়টি নিয়ে মূল আমাদের আহ, আসলে আমাদের কি টার্গেট ছিল? আমাদের ছিল ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো সম্পর্কে জানা এবং তা প্রতিষ্ঠা করা এবং এর ব্যবহারিক প্রয়োগগুলোর দিকে দৃষ্টি দেওয়া। আসলে ব্যবহারিক প্রয়োগ তো সীমিত কয়েকটি না, বেশ কয়েকটি রয়েছে। আমরা জাস্ট তার থেকে একটি নমুনা আলোচনা করলাম। তোমরা সেটা নোট করে নিয়েছো। তাহলে তুমি যদি ক্লাসিয়াস ক্লোপিরানের সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য বলে, তাহলে তোমরা এটা করো, কারণ এটা সহজতর। কারণ ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্কটা নিয়ে তোমরা কাজ করতে পারো, তবে মনে রাখতে হবে টার্মগুলো কোথা থেকে কোনটা আসছে। কিন্তু একটার সাথে আরেকটা এলোমেলো করে ফেলবো না। আর এখানে রেফারেন্স দিয়ে দেবে, এটা যে দ্বিতীয় সূত্র, তাপগতীয় দ্বিতীয় সূত্র থেকে পাই এটা। তাহলে এভাবে লিখে এটা রেফারেন্স প্রত্যেকটার সাথে সাইড নোট দিয়ে দিবে, আর এটা লিখবে সুপ্ত তাপ। সুপ্ত তাপ বলে কি, মোট যে তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা সুপ্ত তাপ বলছি অবস্থা পরিবর্তনের জন্য। আর এটা হলো তাপমাত্রার পরিবর্তন, প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা থেকে প্রথম অবস্থা যে চেঞ্জ করে আয়তনটাকে চেঞ্জ হয়, সেই মানটাকে বের করা যায়। তাহলে আজকে শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলো জানতে পারলা। আজকে আর আমাদের ক্লাসের যে আলোচনার বিষয় সেগুলো শেষ করে ফেললাম। তাহলে এখন আসি প্রশ্ন উত্তর পর্ব। শিক্ষার্থীরা তোমরা তোমাদের নিশ্চয়ই তোমাদের প্রশ্নে কিছু প্রশ্ন করতে চাচ্ছ। তোমাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে পারো। স্যার, বলো। এটা কি ইশরাত না শম্পা? স্যার আমরা তো ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক দিয়া শম্পা স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো শম্পা, বলো। হ্যাঁ, বোঝা যাচ্ছে। চতুর্থ সম্পর্ক থেকে বলছি স্যার, আমরা তো ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক দিয়া ক্লোসিয়াস এবং ক্লোপিরনের সমীকরণটা প্রতিষ্ঠা করছি, কিন্তু এটা অন্য অন্য যে তিনটা সম্পর্ক আছে সেটা দিয়েও তো করতে পারি। অন্য সম্পর্ক থেকে তো এভাবে আসবে না, এটা চতুর্থ সম্পর্কটাই লাগবে। বুঝতে পারছো? অন্য স্যার এটা কি নির্দিষ্ট করে এই যে চতুর্থ না, সম্পর্কটাই তুমি এটা ক্লোসিয়াস, এখানে এটা তো এটা এখানে নির্দিষ্ট করেই দেওয়া যে চতুর্থ সম্পর্ক। আচ্ছা, তোমার প্রশ্ন বুঝতে পারছি শম্পা, তুমি একটু লক্ষ্য করো। শম্পার সাথে অন্য যারা সংযুক্ত আছে তোমরা খেয়াল করো। এখানে দেখো, ম্যাক্সওয়েলের সম্পর্ক, ক্লোসিয়াস ক্লোপিরানের সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রয়োজন রয়েছে কি? সুপ্ত তাপের প্রয়োজন। এখন এইটা করার জন্য আমার এখানে এন্ট্রপি লাগবে।
এটা কার সাপেক্ষে? কারণ তোমরা জানো যে তাপমাত্রার সাপেক্ষে চাপের পরিবর্তন। তাপমাত্রা হলো একটা নির্দিষ্ট গলনাঙ্ক আর ক্লোসিসের কলোপিরনের একটা টার্গেট রয়েছে। ঠিক আছে? এই টার্গেটে পৌঁছানোর জন্য তোমার অন্য কোনো সম্পর্ক দিয়ে তো এটা করা যাবে না। কারণ আমাদের এটা সাপেক্ষে শুধু এই সম্পর্কটাই রয়েছে। দেখো ডিটি আর ডিপি বাই ডিটি। আচ্ছা, এটা কিন্তু এখানেই রয়েছে চতুর্থ সম্পর্কে। আবার এখানে ডিকিউ, তাহলে এগুলো সমন্বয় করে সবগুলো একত্রে পাওয়া অন্য সম্পর্ক তো নাই। এজন্য আমাদের এটা নির্দিষ্ট করে না, তুমি অন্যগুলো দিতে পারবা না। তোমাদের পথ হলো এটাই। যারা করবে এই ম্যাক্সওয়েলের সম্পর্ক দিয়ে তাহলে চতুর্থ বিষয় করেই করতে হবে। কারণ এগুলো যে মানগুলো আমাদের প্রয়োজন রয়েছে সেটা একমাত্র চতুর্থ সম্পর্কেই রয়েছে। এইজন্য তোমরা এটার প্র্যাকটিসটা করবে, যেটা অন্য দিয়ে করা সম্ভব হবে না। কারণ তুমি ওটা দিয়ে চেষ্টা করলেও ওটার রাশিগুলো এভাবে সমন্বয় করা যাবে না। ঠিক আছে? শম্পা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন। হ্যাঁ, কারণ অন্যগুলো তো নাই। কারণ এই সম্পর্কগুলো। এই যে খুব ভালো একটা প্রশ্ন। কারণ এই ধরনের প্রশ্নগুলোই আমি প্রত্যাশা করি যে আসলে তোমরা আ এটা খেয়াল করো যে আসলে এই পর্যায়ে যে তোমরা এই বিষয়গুলো ও গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি ধরন আছে। সেই ধরনগুলো তোমরা নিয়েই তোমরা প্রশ্ন করতে পারছো। আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার লিন তাপ সুপ্ত তাপ এটা কি একই, মানে সেম জিনিস নাকি ভিন্ন ভিন্ন? নাইম, ধন্যবাদ। তুমি একটা প্রশ্ন করেছো। লিন মানে হচ্ছে ইংরেজিতে বলে। ঠিক আছে? বাংলা আর ইংরেজির যে পার্থক্য। লিন শব্দের অর্থ হলো আচ্ছা সুপ্ত। ঠিক আছে? এই সুপ্ত তাপ। তা লিন তাপ বললে আমরা সুপ্ত তাপ কি বুঝবো? সুপ্ত তাপ তো বোঝো, সুপ্ত। মানে সেই তাপটাকে আমরা ভিজিবল বুঝি না। একই তাপমাত্রায় রাখবে। তাপমাত্রা একই থাকবে, কিন্তু অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। মানে বরফ গলে পানি হয়ে গেল। মনে করা যাবে না যে 0 ডিগ্রির বরফ মানে তাপমাত্রা চেঞ্জ হইছে। ওটা 0 ডিগ্রি বরফে 0 ডিগ্রি পানিও থাকতে পারে। কিন্তু অবস্থা চেঞ্জ হচ্ছে। ওই কাজটা করার জন্য যে তাপটা প্রয়োজন, ওই তাপটাকে আমরা দেখি না, বুঝি না। মানে এখানে বোধগম্য তো আসে না। কিন্তু ওইটাকেই আমরা ধরে নিই যে একটা যেহেতু শক্তির প্রয়োগ রয়েছে, এজন্য এই শক্তিটাই হলো সুপ্ত তাপ। ঠিক আছে? ঠিক আছে। আজকে খুব ভালো, ভালো প্রশ্ন তোমরা করলে। আমিও আনন্দিত যে আসলে তোমরা উম এই পাঠগুলোকে সুন্দরভাবে তোমরা গ্রহণ করতে পারছো। শিক্ষার্থীরা, এখন আমাদের এই পর্যায়ে আমরা এটা জানলাম যে লিঙ্ক অ্যাপের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে জানাতে পারবে। আ এই অংশ এখন আজকে বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে লিখে নাও। তোমরা আমি বারবার বলে আসছি যে এই ক্লাসগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো প্রচার করবে। সেই হিসেবে আমি প্রতিটা ক্লাসের শেষে অধ্যায়ের শেষে বাড়ির কাজ দিচ্ছি। আ এই বাড়ির কাজগুলো তোমরা ধারাবাহিক করলেও তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে এটা আশা করছি। তোমরা এইটা নাও। তাপগতীয় অপেক্ষক কি? সুপ্ত তাপ কাকে বলে? এবং ম্যাক্সওয়েলের ১ম ২ টি সম্পর্ক প্রতিষ্ঠা করো। ১ম ২ টি সম্পর্ক মানে সিরিয়ালি ১ম ২ টা নিয়ে আসতে হবে। তোমরা আমি সিরিয়ালটা দিয়েছিলাম চ্যাপ্টারের শুরুতে। ওই ২ টাই প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা আমি এখানে বলা নাই। কারণ এটা তোমরা ২ ভাবেই করতে পারো। যেহেতু তোমাদের বিভব ফাংশন থেকে প্রমাণ করা, সেহেতু বিভব ফাংশন থেকে প্রমাণ করাই শ্রেয়। তোমরা সেভাবে করবে। আ তাহলে শিক্ষার্থীরা, শেষ তাহলে আমাদের আজকের অ্যা ক্লাস। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা সংযুক্ত ছিলে, বাসায় সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে ধন্যবাদ। স্যার আর কোনো প্রশ্ন আছে? নেক্সট